একটা মানুষ টানা 17 বছর দেশের বাইরে, অথচ দেশে ফেরার মাত্র 50 দিনের মাথায় তিনি এমন এক ম্যাজিক দেখালেন যে বাঘা বাঘা নেতারাও কুল কিনারা খুঁজে পেলেন না। 212টি আসন, এটা কি শুধুই জনপ্রিয়তা, নাকি পর্দার আড়ালে ছিল অন্য কোনো মাস্টার প্ল্যান? একেই বোধহয় বলে কামব্যাক। এই জয়ের পেছনে নাকি কাজ করেছে নরেন্দ্র মোদী আর মমতা ব্যানার্জির কিছু ফর্মুলা। দুর্নীতির পাহাড় সমান অভিযোগ নিয়ে তিনি দেশ ছেড়েছিলেন, তাহলে 2026-এ এসে বাংলাদেশের মানুষ তাকে এমনভাবে কেন মাথায় তুলে নিল? কারণটা হলো ব্র্যান্ডিং। তারেক রহমান এবার উগ্র মৌলবাদ নয়, বেছে নিয়েছিলেন উন্নয়নের রাজনীতি। ফ্যামিলি কার্ড চালুর প্রতিশ্রুতি দিয়েছেন 2,500 টাকা করে সরাসরি পরিবারের হাতে। তারেক রহমানের মেয়ে জাইমা রহমান তরুণদের সাথে আড্ডা দিয়ে সরাসরি সংযোগ তৈরি করেছেন। যে জেনজি প্রজন্ম শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামালো, তাদের মন জয় করতে এবার তারেক রহমান ডিজিটাল প্ল্যাটফর্মকেও দারুণভাবে কাজে লাগিয়েছেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ভারত বিদ্বেষ কমিয়ে আনা। ইউনূস সরকারের আমলে সংখ্যালঘুদের উপর যে অস্থিরতা দেখা গিয়েছিল, তারেক রহমান কিন্তু তা বন্ধের কড়া অঙ্গীকার নিয়েছেন। এমনকি হিন্দু নির্যাতনের অভিযোগে নিজের দলের নেতাদেরকেও শোকজ করেছেন তিনি। আর অর্থনীতি, মুদ্রাস্ফীতি আর বেকারত্বের যে পাহাড় বাংলাদেশে দাঁড়িয়ে আছে, সেখানে এই পপুলিস্ট প্রতিশ্রুতিগুলো কি বাস্তবায়ন সম্ভব, নাকি এটা শুধুই ভোটের অঙ্ক? প্রতিশ্রুতি আর বাস্তবতা তো উত্তর আর দক্ষিণ মেরু। তবে তারেক রহমানের এবারে ডিপ্লোমেসি দেখার মতো। শপথ অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতি প্রমাণ করে যে তিনি সম্পর্কের বরফ গলাতে শুরু করেছেন। বিখ্যাত ফরাসি লেখক ভিক্টর হুগো বলেছিলেন, যেই ধারণার সময় হয়ে গেছে তাকে পৃথিবীর কোনো শক্তি থামাতে পারে না। বাংলাদেশের রাজনীতিতে কি তবে এখন তারেক রহমানেরই সময়? সময় কিনা সেটা ভবিষ্যৎ বলবে, তবে তিনি যে নিজেকে নতুনভাবে চিনিয়েছেন তাতে কোনো সন্দেহ নেই। চীন ঘেঁষা নীতি থেকে সরে এসে স্বাধীন পররাষ্ট্রনীতি একটা বড় রাজনৈতিক চাল।